যে সুমন, তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও, আমার ছেলে 100-তে 100, আমার ছেলে আমার বুকে আসবে। অবশেষে প্রিন্স মামুনের দায়িত্ব নিলেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন মামুনের মাকে বলে, আপনি শান্ত হন, এর থেকেও বড় বড় কেস আমি হ্যান্ডেলিং করেছি। শুধু তাই না, ব্যারিস্টার সুমন আরও বলেন, আমার কেন জানি মনে হয় লায়লা অনেক আগে থেকে প্ল্যান করেছিল মামুনকে ফাঁসানোর। ব্যারিস্টার সুমন লায়লা এবং প্রিন্স মামুনের মাকে কি বললেন সব আজকের ভিডিওতে প্রমাণ সহকারে দেখানো হবে। তো বন্ধুরা চলুন সর্বপ্রথম আমরা দেখব প্রিন্স মামুনের মা কি বললেন ব্যারিস্টার সুমনকে। যে সুমন, তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও, আমার ছেলে 100-তে 100, আমার ছেলে আমার বুকে আসবে। এটা আমার নিজের বাড়ি, ও তো আমার ভাইয়ের মতন। লাইলার কিন্তু 2টা বিয়ে হয়েছে, আমরা জানতাম না। মামুনের সরলতা নিয়ে মামুনের টাকাগুলো ওর অ্যাকাউন্টে নিয়ে ঢুকাইতো। আর তুই এখনই বিয়া ছাড়া তুই আমার মা ভাই বোন কেউরে দেখতে পারস না। আমি তো দেখছি গত এই 1 বছর ধরে বিয়ার ব্যাপারে আলাপ করছে। বিয়াতে সায়দনগর বাসা ভাড়া থাকতাম পরে, যেমন কত একটা সেলিব্রিটি আমার বাসায় শত শত লোক দৈনিক আসতো। তা আসার পরে আমি আবার গ্রামে বাড়ির কাজ ধরছি। আমি তো মা, আমি না থাকলে তো বাড়িটা একবারে হয়ে জায়গা। তা আমি তো বাড়ির কাজ ধরছি, তো আমার গ্রামে গিয়া যাইতে হয় গা। গ্রামে যখন যাইতে হয় গা, তখন মনে করেন আমাদের বাসায় যখন লোকজন আসে তখন বাড়িওয়ালারা চিল্লাচিল্লি করে, আবার বাসা ছাড়ো। তো এই করতে করতে বাসা একটা ছেড়ে দিছি, মানে আরেক বাসায় গিয়ে উঠছি। সেই বাসা তো একই সমস্যা, মানে বন্ধু বান্ধব তো না করতে পারে না, যেহেতু আমার বাসা তো আবি না। যখন বন্ধুরা যদি একটা ছবি তুলতে আইতে চায় বা আসছে, মামুন কি কখনো বলতে পারবো যে আমার বাসায় আসবি না? এটা কি বলা সম্ভব? মামুন সেলিব্রিটি, এটার থেকেই আসতে আছে প্রশ্নটা। তখন তখন লাইলা আমার বলতে আছে, তখন এই লাইলার সাথে কিন্তু আগে তো একটু পরিচয় নিয়ে আসা, যেমন হালকা পাতলা দেখা সাক্ষাৎ করে, আবার ওই যে একখানে বৈশা খায়, কন্টেন করে, এই সেই এই আর কি। তখন লাইলার বাসায় যায় নাই। তখন লাইলা এবার বলতে আছে যে, আন্টি, মামুন তো এই জায়গা থাকাটা নিরাপত্তা না, এই জায়গা থাকাটা খুবই রিস্কের ব্যাপার। আপনি থাকেন গ্রামে, বাড়ি টাড়ি করতেছেন, গ্রামে থাকেন। লাইলা আমার বাসা নিচে খালি আছে, মামুন আমার বাসায় থাকুক। আমি কি না, তোমার বাসায় থাকতে গেলে এটা কেমন দেখা যায়, খারাপ দেখা যাইতেছে না? আন্টিটা আমার নিজের বাড়ি, ও তো আমার ভাইয়ের মতন, সমস্যা কি? ও আমার বাসায় থাকুক, ও নিরাপদে থাকবো, ওর লিগে আপনার কোনো টেনশনই করা লাগবে না। এখন তো আপনি একটা ওইদিকে বাড়ির টেনশন করা লাগে, এইদিকে ওর টেনশন করা লাগে। ভাই হিসাবে নিয়ে গেছে। হ্যাঁ, আমার কাছ থেকে নিছে যেটা, আমি সত্য যেটা হেঁটেই বলবো। ও আমার আপনি বাড়ির টেনশনও করা লাগে, এইটা টেনশন করা লাগে। এই হিসাবে আমার কাছে থাকুক, ওর খাওয়া দাওয়ার আপনার টেনশন করা লাগবে না, ওর কিছু টেনশন আমরা করা লাগবে না। যখন আপনি বাড়িটা কমপ্লিট হয়ে যাবো, তখন আবার মামুন আপনার কাছে চলে যাবে, সমস্যা নেই। আমি কি তো, এটাও তো খারাপ না, ভালোই, এটা আমি মনে করছি। ঠিক আছে, তাহলে থাকো। গিয়েছি, গিয়ে দেখছি লাইলার যে একটা রুম খুব সুন্দর করে ডেকোরেশন করিয়া খুব সুন্দর করে দিছে, ওর রুমটা খাট ফুট ফালাই দিছে, সবকিছু করে দিছে। লায়লা যে ফ্ল্যাটে থাকতো ওই ফ্ল্যাটে না নিচে বা উপরে? ওই ফ্ল্যাটে ওই যে এই পাশে যে একটা সোফার রুম আছিল না, একটা সোফার রুম, ওই সোফার রুমটা মামুনের সবকিছু কমপ্লিট করে দিছিল, ওই রুমটা। আর ওই যে বড় যে বেডরুমটা, ওইটার ভিতরে লাইলা থাকতো ওর ছোট মেয়েরে নিয়া। আচ্ছা, একই ফ্ল্যাটের ভিতরে? হ্যাঁ, আর ওই ওর ছোট মেয়ে যেটা থাকে, এটা ফাঁকি রুম ছিল। তারে থাকে, আমরাও গিয়া মাঝে মাঝে মামুনের কাছেই, আমি মাঝে মাঝে যদি আমি আসতাম, আসলে গিয়া দেখা করে আইতাম। আমি হ্যাঁ, এইটাই আমি বলতেছি, আমি আস্তে আস্তে বলতেছি, আপনারা শোনেন। পরে যখন এই কথাটা যখন বলছে লালাই, ঠিক আছে রয়েছে, যখন আমার বাড়ির কাজ কাম শেষ হয়ে গেছে, তখন আমি আবার বলছি যে এখন মামুন চলে যাইব। এখন যে চলে যাবো করে কইছে, এখন লাইলাই কইতেছে না, যাইতে পারবো না। কেন না যাইতে পারবো না? ও কি করতো, মামুনের ফেসবুকের আইডি বন্ধ করে রাখিয়া ওর আইডিতে সব ভিডিও ছাড়তো। তাহলে তোর বাংলাদেশে কেউ চিনে নেই? মামুন তো 10 মিলিয়ন অর্জন করছে আরো 3 বছর আগে। এখন মনে করেন
সবাই এটা দিয়েই লায়লার এই ভিডিওর সাথে সাথে লায়লার ভিডিওতে অনেক ভিউ হয়েছে, অনেক টাকা কামায়, অনেক ইয়ে করে। মামনের আইডিতে 2-3টা করে সারে, যেই টাকা আসে ওইটা দেয়, আমরা চলি। আর আমাদের বাড়িটা করছি আমি নিজে 8 লাখ টাকা 9 লাখ টাকা আমি নিজে জমাইছি। তখন লায়লার সাথে সম্পর্ক ছিল না, তখন জমাইছি, জমায় বাড়িটা করতে গেছি। তখন আবার একটা মামনের প্রাইভেট গাড়ি কিনছিল না, মামন নিজে টাকাটা কিনছে, তখন লায়লার সাথে সম্পর্ক ছিল না। ওই গাড়িটা বিক্রি করছি, ওগুলো বিক্রি করিয়া তারপরে আমি মনে করেন বাড়ির কাজগুলো করছি। এরপরে এখন যখন আমি কইতেছি না মামন এখানে থাকবো না, আমি গ্রামে চলে যাবো, তখন কয় গ্রামে গিয়ে কি কাজ করতে পারবো? গ্রামে গিয়ে তো আর কাজ করতে পারবো না, থাকো রয়েছে এখনো, কোনো সমস্যা তো হয় না। কি সমস্যা? আমি না, মানুষ আবার কানা খোঁচা করবো, খারাপ করবো না, খারাপ কিনা করবো, ও আছে আমার ভাইয়ের মতনই তো আছে, সমস্যা কি? না না, কোনো বিয়ার ব্যাপারে কোনো আলোচনা করে নাই, কিছু করে নাই। গত এই 1 বছর ধরে বিয়ার ব্যাপারে আলাপ করছে। যখন কইতেছে আমার বিয়া করতেইব, তখন মামুন কইতেছে মানে তোর বিয়া করবো কেন? তোর তো বিয়ার করার আমার কোনো কথা হয় নাই, আর কোনো যুক্তি দিয়ে আহেনি। আর তোর বিয়া করবো আমি কোন স্বার্থকে? আর তুই এখনই বিয়া ছাড়া তুই আমার মা ভাই বোন কাউরে দেখতে পারস না। আমি তো দেখছি, দেখতে পারস না, ঠিক মতন টাকা পয়সা দিতে যাস না, সব তোর ওই অ্যাকাউন্টে নিয়ে জমাস। মামুনের সরলতা নিয়ে মামুনের টাকাগুলো আর অ্যাকাউন্টে নিয়ে ঢুকাইতো। তা আমাকে চাইলে অল্প অল্প কিছু কিছু দিত, সেটা তো কোনো রকম খাইতাম, চলতাম। এখন ওই লায়লায় কি করতো, এরকম করতো। করার পরে কয় ঠিক আছে, তুই আমার আমি ফোলারি নিতে চাই, নিতে দেয় না। এটা নিয়ে কিন্তু আমাদের বাসায় বিশাল ঝগড়া হয়েছে। ও যেই জায়গায় চাকরি করে, এটা মনে হয়েছে এখন, ও যেই জায়গায় চাকরি করে ওই জায়গা অফিসে আপনারা দরকার পড়লে যাইবেন। ওই জায়গার অফিসের কিছু স্টাফ আছে, কিছু লোক আছে, বড় বড় অফিসার আছে কিছু, ওর আন্ডারে ওর নিচে যারা একটা চাকরি করে ওই লোকগুলো আছে। ওর বাড়ির ড্রাইভার ছিল, গাড়ির ড্রাইভার। ও আমার বাসায় গিয়া যখন ঝগড়া করছে এটা নিয়ে, তখন কিন্তু ওটা নিয়ে বিরাট ঝগড়া হয়েছিল, অনেক ঝগড়া হয়েছিল। মামনের একটা এসি কিনে দিছে, এসিটা খুললে আনতে গেছে। তখন আমি কেছি এসিটা খুললে নিয়ে তুই শিগগিরই আমার বাসার বাইর, আর কখনো আমার বলার কাছে আবি না। লাস্টে যখন ঝগড়া লড়া হয়েছে, ওর পরে হয় কি করলো, আবার এসিটা থুইয়া ওই বেটাকে সামনে আমি ও খারাপ বুড়া কথা বলছি, মিথ্যা কথা কমু না, রাগের ঠেলে অনেক কথাই বলছি। কেন তুই ভাই বানায় এখন আবার এই কথা কস লিগা? আজকে এগুলো কি কস? তোর বয়স কি আর ওর বয়স কি? লাইলার কিন্তু 2টা বিয়ে হয়েছে, আমরা জানতাম না। আমি যখন গেছি দেখছি মেয়ে 2টা, তখন জিজ্ঞাসি কারা? আমার বোনের মেয়ে। বোনেরা বিদেশ থাকে, বোনের মেয়ে। আর মামনের কাছে বলছে বলে কাজিন নাকি, কাজিন কয় কি রেখছি না, আমার কইছে বোনের মেয়ে। তা আমিও সবার কাছে কইছি ওর বোনের মেয়ে। এখন আর ওর যে 2টা বিয়ে হয়েছে তাও জানতাম না, এই মারামারির পরে এগুলো বাস্ট হয়েছে। এখন এই করিয়া এখন মামন কইতেছে তোরে মামনেরও কইতেছে বিয়া করতে হইব, আমারে বিয়া করতে হইব। এখন আমি কইতেছি কিভাবে বিয়া করবো? তোমার বয়স কি ওর বয়স কি? ক্লিয়ার। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন প্রিন্স মামুনের মায়ের বক্তব্য। আপনাদের বোঝানোর ক্ষেত্রে ব্যারিস্টার সুমনের ভিডিও আমরা শেষের দিকে রেখেছি, যার কারণে আপনাদের ফুল ভিডিওটি বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা চলুন এখন আমরা দেখে আসব লায়লা প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের মাকে নিয়ে কি বললেন, সেই ভিডিওটি আমরা দেখে আসব। আপনি মামুনকে ছোট ভাই বলে তাকে বাসায় তুলেছেন, আপনাদের এতদিন পরে কেন মনে হলো? বিয়ের বিষয়টা এতদিন পর্যন্ত কেন এড়িয়ে গিয়েছিলেন? এই কথাটা যে অ্যাবসলিউটলি মিথ্যা কথা। আপনার বাসায় তো রুম ছিল, তাহলে আপনি অন্য সেসব রুমে মামুনকে থাকতে না দিয়ে কেন আপনার বেডরুমে নিলেন? ওরা চেয়েছিল যে তাদের ঢাকায় একটা বাড়ি হবে। সম্পর্কের অবনতি হবার পরে কেন এই প্রশ্নটা আসলো? তার আম্মুর সাথে আমার প্রথম দিন কথাতেই কথা হয়েছে, ভিডিও কল পর্যন্ত। ওর নামে 2টি মামলা, একটি মামলায় জামিন হয়েছে এবং একটি মামলায় সে সম্প্রতি এই মুহূর্তে জেলে আছে, বন্দী আছে। এবং এই যে আমরা তো দেখেছি যে আপনারা বেশ ভালো ছিলেন, সেখান থেকে অবনতি ঘটলো এবং সেটা এখন বলতে গেলে কারাগার বা আদালত পর্যন্ত পৌঁছে গেছে। আসলে মূল ঘটনাটি তো আগে জানতে চাই, তারপর আমি আপনাকে আর প্রশ্ন করব। আসলে আমাদের সম্পর্কটা একেবারেই ওপেন ছিল সোশ্যাল মিডিয়াতে। আমরা সবসময় ডিক্লেয়ার করে এসেছিলাম যে আমরা একটা ভালোবাসার রিলেশনে আছি, এবং একটা ভালোবাসা বা প্রেমের রিলেশনটার
পরিণতি বা পরিণয় হয় কিন্তু বিয়ে, যেটার জন্য আমি আসলে অনেক দিন থেকে স্ট্রাগল করে আসছিলাম এবং নানা রকম অজুহাতের কারণে যে এই জিনিসটা সম্ভব হয়ে আসে নাই, যার কারণেই আসলে আজকে আমাদের দুজনের এই অবস্থানে আসা আর কি। এর আগে তো একাধিকবার আপনাদেরকে মনে হয় প্রশ্ন করেছে, অনেকেই করেছে যে আপনারা কি বিয়ে করেছেন কিনা, কিন্তু আপনারা কিন্তু বারবার এড়িয়ে গেছেন। কখনো বলেছেন আমরা কন্টেন্টের মাধ্যমে জানাবো, কখনো বা আমরা ঘোষণা করব। বিয়ের বিষয়টা এতদিন পর্যন্ত কেন এড়িয়ে গিয়েছিলেন? এটা জানতে গেলে আপনার কিন্তু অনেকটা হিস্ট্রি জানতে হবে। আপনারা হয়তো আমাকে সোশ্যাল মিডিয়াতে মামুনের সাথে দেখেছেন 2022 সাল থেকে, কিন্তু মামুনের সাথে আমার পরিচয় এবং পরিণয় এবং বিয়ের কমিটমেন্ট এটা হয়েছে কিন্তু 2021 সালে। 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি কিন্তু মামুনের সাথে ক্যামেরাতে আসিনি, এবং যখন থেকে ওর সাথে আমার এই কমিটমেন্টের বেসিসে একসাথে থাকা, তখন থেকেই আমাকে একটা ব্যাপারে কনভিন্স করা হয়েছে যে সাকিব খানের এক্সাম্পল টেনে যে প্রিন্স মামুন ফিউচার সাকিব খানের মতো হতে চায়, এবং এই স্টেজে বা সিনেমার এই পর্যায়ে যেতে হলে তার আসলে সোশ্যাল মিডিয়াতে বিয়ের ব্যাপারটা আনাটা এখন সমীচীন হবে না, কারণ ওর একটা বিগ ফ্যান বেস হচ্ছে মেয়েরা। এবং যেটা বললো যে যেহেতু এখনও সে সিনেমা করেনি, বাট তার মেইন ফোকাস হচ্ছে, সবসময় দেখে আসছেন আমি বলেছি যে ও সিনেমা করবে এবং ওকে ওভাবেই গ্রুম করা হয়েছে। তো আমাকে এভাবেই কনভিন্স করা হয়েছে যে এখনই এই মুহূর্তেই বিয়ের ব্যাপারটা যেন না আসে। আর আমি সবসময় বলেছি যে, আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আমি সবসময় বলেছি যে আমি এটা মামুনের সাথে বসেই ডিসক্লোজ করব, কারণ মামুন প্রথম যখন আমাদের সম্পর্কটা ছিল, মামুন সবসময় বলেছে ওর সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক আছে, একটা ভালো সম্পর্ক আছে, ডিসক্লোজ করব আমরা। কারণ সে কিন্তু কখনো ক্লিয়ার করে বলে নাই যে আমরা বিয়ে করি নাই, কিন্তু সে বলেছে যে আমরা ডিসক্লোজ করব। কিন্তু যখন ওর সাথে আমার এই বছর মার্চে ছাড়াছাড়ি হয়ে গেল, বা ছাড়াছাড়ি মানে কি সে আমাকে ছেড়ে চলে গেল, হ্যাঁ, তখন সে বলছে যে আমাদের মধ্যে কোনো বিয়ে হয়নি, আমরা তখন আমরা শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম। কিন্তু এর আগ পর্যন্ত সে কিন্তু বলেছে যে আমরা একটা বড় অনুষ্ঠানের মাধ্যমে বা বড় অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আমরা এই জিনিসটা ডিক্লেয়ার করব। তার মানে তার মধ্যে থেকে কমিটমেন্টটা কিন্তু অলওয়েজই ছিল, এবং তার পরিবার থেকে জানানো হচ্ছিল যে মামুনের ক্যারিয়ারের স্ট্যাবলিশমেন্টটা, যেটা ধরেন ওরা চেয়েছিল যে তাদের ঢাকায় একটা বাড়ি হবে এবং মামুনের বাসার সবাই স্ট্যাবলিশ হবে, তারপরে হচ্ছে মামুন নিজেও একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবে, তারপরেই আমরা যেন বিয়ের ব্যাপারটা করি। না হলে ও যদি এখানে থাকে বা এখানে ওর যদি নিজের বাড়ি না থাকে, ও যদি এখানে থাকে লোকজনকে ঘর জামাই বলবে বা এটা বলবে সেটা বলবে, এভাবে করে আমার কাছ থেকে টাইম নেওয়া হচ্ছিল। এইখানে আমি একটু আপনাকে বলি যে আপনি বলছেন যে তার পরিবার বলেছে যে তাই সে এস্টাবলিশড হবার পরে বিয়ে দিবে, কিন্তু আজকে যখন মামুনের জামিন নামঞ্জুর হলো, তারপর আমরা দেখেছি যে কিছু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মামুনের মা। সেখানে তো তিনি অভিযোগ করেছেন যে আপনাদের সঙ্গে যে সম্পর্ক আছে এই বিষয়ে তিনি কিছুই জানেন না, এবং তিনি বলেছেন যে আপনি মামুনকে ছোট ভাই বলে, যে সে আমার ছোট ভাই, আপনিও আমার বাসায় থাকবে, ছোট ভাই বলে তাকে বাসায় তুলেছেন। এই বিষয়ে তারা কিছুই জানে না। প্রথমত মামুনকে আমি বা মামুন আমাকে কোনোদিন ছোট ভাই, বড় বোন এগুলো বলা তো দূরের কথা, কখনো সোশ্যাল মিডিয়াতে সে আমরা দুজন যে বন্ধু সেটাও বলে প্রকাশ করিনি। আমরা কিন্তু সবসময় বলেছি আমরা ভালোবাসার মানুষ বা সোলমেট বা লাইফ পার্টনার, এই কথাটা আমিও যেরকম বলেছি মামুনও বলেছে। তো আমাদের যদি রিলেশনটা ভাই বোন হতো, বন্ধুও হতো, তাহলে ও যেমন আজকে একজন আইনজীবী তাকে ছোট ভাই হিসেবে পরিচয় করিয়ে দিল, তো ওরকমভাবে আমিও তাকে ছোট ভাই হিসেবেই পরিচয় করিয়ে দিতাম, বা সেও আমাকে বড় বোন হিসেবেই পরিচয় করিয়ে দিত। বাট এই জিনিসটা আপনারা কখনোই সোশ্যাল মিডিয়াতে, কেন পার্সোনাল লাইফে তো বাদই দিলাম, সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা কখনোই আসেনি। তো এই কথাটা যে অ্যাবসলিউটলি মিথ্যা কথা, এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো যে মামুনের সাথে আমি যেদিন প্রথম কথা বলেছি, সেদিন মামুন তার ফোনের ভিডিও কলটা কিন্তু নিয়ে তার আম্মুর কাছে নিয়েছে, এবং তার আম্মুর সাথে আমার প্রথম দিন কথাতেই কথা হয়েছে ভিডিও কলে, এবং তার আম্মুর উৎসাহেই
কিন্তু তার আম্মু, তার আব্বু, তার পরিবার, ভাই বোন সবার উৎসাহেই কিন্তু এই সম্পর্কটার এত দূর এগিয়েছে। কারণ হচ্ছে যে ওনারা খুব কনভিন্সিং ছিল এবং ওনারা আমাকে খুব নানাভাবে ইমোশনালি এবং নানাভাবে পারিপার্শ্বিক সিচুয়েশনটা আমার সাথে এমন করে নিয়েছিলেন যাতে আমি এই সম্পর্কের ব্যাপারে কনভিন্স হই। আপনার যে মামলা এজাহারে বলা হয়েছে যে আপনার বয়স 48, মামুন 25 বছর, ফেসবুকে পরিচয় হয়েছে, তারপরে বন্ধুত্ব, সেটা সম্পর্ক প্রেমে গড়িয়েছে। মামুন আপনার কাছে আশ্রয় চেয়েছিল, আপনি তাকে থাকতে দিয়েছেন, এমন কিছুই তো? এখানে আপনার কোয়েশ্চেনটা কি আশ্রয়ের কথা না, বলেছেন? এখন প্রশ্নটা হচ্ছে আমার যে মামুন যেহেতু আপনার কাছে আশ্রয় চেয়েছে, তো সেক্ষেত্রে মামুন যদি আপনার কাছে আশ্রয় চেয়ে থাকে, আপনার বাসায় তার রুম ছিল, তাহলে আপনি অন্য সেই সব রুমে মামুনকে থাকতে না দিয়ে কেন আপনার বেডরুমে নিলেন? কোয়েশ্চেনটা আপনার যেরকম হয়েছে যে আমি আপনি যেটা বলেছেন যে মামুন আমার কাছে আশ্রয় চেয়েছে, এজাহার কপিতে এই ধরনের কথা হ্যাঁ, লেখা আছে। এটা যেটা হয়েছে যে এই স্টেজটা আমরা কিন্তু অনেক পরে এসেছি। মামুন কিন্তু আমাদের বাসায় এসেছে অনেকটা পরে। মামুনের সাথে আমার পরিচয় হয়েছে 2021 সালের মে মাসে এবং মামুন আমার বাসায় উঠে আসে হচ্ছে জানুয়ারি 2022-এ। সো এই লং টাইমটা কিন্তু আমাদের মধ্যে রিলেশনশিপটা অনেক ডিপলি হয়েছে। মামুনকে আমার বেডরুমে থাকতে দিয়েছি এই কথাটা আমি ডাইরেক্টলি যেটা বলবো, মামুন আসলে আমাদের বাসায় অবস্থান করতো এবং আমাদের বাসায় বিভিন্ন রুমও আছে, সেখানেও থাকতো। সবসময় যে আমার বেডরুমে আমার সাথে ঘুমাতো এরকম কিন্তু কথাটা ক্লিয়ার না বা পরিষ্কার করে আমরা কখনো বলিনি, বাট আমরা যেটা বোঝাতে চেয়েছি যে আমরা দুজন একই বাসায় থাকতাম, হ্যাঁ, একই বাসায় এবং একই সাথে অবস্থান করতাম। এখানে ওর মাও থাকতো এবং ওর মা আমাদের বাসায়, ওর মা তো আসা যাওয়ার মধ্যে ওর মা থাকতো, আসা সবসময় কি যাওয়ার মধ্যে থাকতো, আসা যাওয়ার মধ্যে থাকতো এবং ম্যাক্সিমাম টাইমেই থাকতো। তো এবং ওর মার সামনেই দেখা গেছে যে আমরা একসাথে আছি, হয়তো ওর মা আছে, ও আছে, আমি আছি, এই ধরনের একটা পরিস্থিতি হতো, বা ওর বোন আছে, এইভাবেই একটা মানে একজনের উপস্থিতিতেই আমরা আর কি একসাথে থাকতাম। কারণ আমার বাসায় কিন্তু আমার মাও থাকে, আমার সন্তানরাও থাকে, এইরকম ভাবেই এতগুলো রুম নেই আমাদের। আমি আর মামুন একা ঘুমিয়েছি এই ধরনের জিনিসটা আসলে ওইভাবে হয়নি। আচ্ছা, আপনাদের সম্পর্ক ছিল কতদিন, মানে মামুন আপনার বাসায় ছিল কতদিন? মামুন 2022 সালের জানুয়ারি মাস থেকে নিয়ে 2024 সালের মার্চ মাস পর্যন্ত, প্রায় ধরুন 2-2.5 বছর। জি। হ্যাঁ, তাহলে আপনি যেহেতু একটা ধর্ষণের অভিযোগ এনেছেন যে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি আপনার সঙ্গে বা সে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক বা এই ধরনের কিছু একটা হয়েছে, যখন আপনাদের সম্পর্ক ভালো ছিল তখন এই অভিযোগটা না এসে সম্পর্কের অবনতি হওয়ার পর কেন এই প্রশ্নটা আসলো বা এই অভিযোগটা এই আসলো? অভিযোগটা আমি এনেছি যখন আমি দেখেছি যে এটা অনেকভাবে প্রলম্বিত করা হচ্ছে এবং লাস্টে জিনিসটা ডিনাই করা হলো, হ্যাঁ, লাস্টে জিনিসটা অস্বীকার করা হলো মামুনের পক্ষ থেকেও এবং মামুনের পরিবারের পক্ষ থেকেও। তো মামুনের একটা কমিটমেন্ট ছিল আমার প্রতি, এবং শুধু মামুনের না, মামুনের নিজস্ব ফ্যামিলি এবং মামুনের গ্রেটার ফ্যামিলি, মানে মামুনের ফুপু, মামুনের খালা, মামুনের মামা সবাই আমাকে তাদের বউ হিসেবেই গ্রহণ করেছিল। আপনি যদি আগের আমাদের ভিডিওগুলো দেখেন বা আমাদের কথাবার্তাগুলো ফলো করেন, তাদেরও আসা যাওয়া ছিল আমাদের বাসায়। তাহলে যে আপনি যে বলছেন যে তারা আপনাকে প্রায় বউ হিসেবে গ্রহণ করেছিল, কিন্তু আপনাদের কিন্তু বিয়ে হয়নি, যেটা এখন ক্লিয়ার, তাহলে তার পরিবার কেন বিয়ের জন্য বা বিয়ে দিল না আপনাদেরকে? বা সেটা তো আমি আপনাকে, হ্যাঁ, সেটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে এটার ব্যাপারে আমি বারবার তাকে বলছিলাম, তাদেরকেও বলছিলাম। তো তারা আমার কাছে টাইম নিচ্ছিল, তারা নিজেরা স্ট্যাবলিশ হওয়ার জন্য টাইম নিচ্ছিল, এবং আমি বুঝতে পারছিলাম যে জিনিসটা হয়তো একটা টাইমে কেমন ঘোলাটে সিচুয়েশন হয়ে যাচ্ছে, কারণ তারা আমার কাছে নানা রকম ম্যাটেরিয়ালিস্টিক জিনিস দাবি করছে এবং সেখানেও একটা ইমোশনাল ব্ল্যাকমেইল কাজ করছে, অনেক কিছুই। মামুনের সব কিছুই আসলে দাবি করা হয়েছে, আমি নিজে শখ করে দিয়েছি এরকম খুব অল্পই হবে, তার পছন্দ মতো। মামুনের আইনজীবী এবং একটা ভিডিওতে আমি দেখেছি মামুন নিজেও বলেছিল যে
যে আপনি নিজে তাকে গাড়ি উপহার দিয়েছেন? যে তাকে গাড়ি উপহার আমি কখন দেব? একটা মানুষকে গাড়ির মতো দামি জিনিসটা আপনি কোন টাইমে উপহার দিবেন? আপনি নিশ্চয়ই আপনার অপরিচিত কাউকে দিবেন না, বা আপনি অনেক সময় ভাই বোনকেও কেউ গাড়ি উপহার দেয় না, আপনি হয়তো আপনার ওয়াইফকে দিবেন বা আপনি আপনার হাজবেন্ডকে দিবেন। যখন আমি ওই কমিটমেন্টেই থাকবো যে এই লোকটা আমাকে তাকে এভাবেই গ্রহণ করেছে, এবং আমি জানি যে কাগজ কলমটা জাস্ট ম্যাটার অফ ডে এবং ওর জন্য হয়তো কোনো ব্যাপারই না, তখনই কিন্তু গাড়ির মতো এত দামি একটা জিনিস কিন্তু মানুষ গিফট করে। গাড়ি কিন্তু ঠাস করে আপনি কাউকে গিফট করবেন না, এবং সেটাও আমাদের পরিচয়ের অনেক পরে এটা ওকে কিনে দেওয়া হয়েছে। তাহলে এই এমন পর্যন্ত না। কি কি দিয়েছেন আপনি মামুনকে? অনেক কিছুই দিয়েছি, এটা যেহেতু ইররিলেভেন্ট ব্যাপার, এটা আমি আসলে বলতে চাই না। একটা স্ট্যান্ডার্ড লিভিং এর জন্য, বা একটা ছেলে মানুষের শখ পূরণের জন্য, বা একটা ছেলে মানুষের যা যা থাকতে হয় ওর এইজে, যা দরকার, যখন যেটা দরকার, এবং তার পরিবারের জন্য যখন যেটা যা প্রয়োজন হয়েছে, আমি সবই দিয়েছি। আমি আলাদা করে একটা একটা করে এই মুহূর্তে আসলে বলতে চাচ্ছি না, because এটা আমার মামুনের আইনজীবী একটা অভিযোগ করেছে, আজকে করেছে, বলেছে যে বয়সে কিন্তু লায়লা মামুনের থেকে বড়। যে অভিযোগটা আনা হয়েছে যে মামুন তার সঙ্গে প্রলোভন দেখিয়ে বা প্রেমের অভিনয় করে এই কাজটা করেছে, তো সেক্ষেত্রে ম্যাচিউরিটির দিক থেকে তো আপনি আগানো ছিলেন অবশ্যই মামুন থেকে, তাহলে আপনি কেন মামুনের পাতা ফাঁদে পা দিলেন? মানুষ কিন্তু একজন আরেকজনের প্রতি প্রেমে ঠাস করে পড়ে যায় না, এবং একজন আরেকজনকে এনে সংসার করার মতো লিভিংটা শুরু করে না। কখন করে? যখন ওই রকম আন্ডারস্ট্যান্ডিংটা হয়, এবং এটা কিন্তু একটা লং টাইম রিলেশন, এমন না যে 2-3 মাস বা 1 মাস বা 7 দিন, এরকম না। আমরা কিন্তু বছরের পর বছর এই রিলেশনটাতে ছিলাম। কেমন করে ছিলাম? এখানে শুধু একতরফা কিন্তু রিলেশন ছিল না, মামুনের পক্ষ থেকেও আমার জন্য ভালোবাসা অলওয়েজ ছিল, এবং আমার পক্ষ থেকেও ভালোবাসা অলওয়েজ ছিল। এবং আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন, সেখানেও দেখবেন যে মামুনের মা বা বাবা বা ভাই বোন, তারাও কিন্তু আমি ঈদে গেছি, প্রত্যেকটা ঈদ ওদের বাসায় পালন করেছি। কখন একটা ছেলের কি মেয়ে বন্ধু ঈদের সময় প্রত্যেকটা ঈদে কি তার মায়ের বাড়িতে ঈদ পালন করে? তাকে প্রতারণার ফাঁদে কেন ফেলবো? এটার কোয়েশ্চেনটা জানতে হলে আগে আমার ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। হ্যাঁ, আমার এইজ যে ওরা জানে না, বা ওর মা জানে না, বা ওর পরিবারের কেউ জানে না, বা ওর বন্ধু বান্ধবরা কেউ জানে না, এরকম তো না। আমাকে দেখলেই তো আমার এইজ বোঝা যায়, এবং আমাদের দুজনের মধ্যে চেহারার ডিফারেন্স বা ফিজিক্যাল কেমিস্ট্রি যাই হোক না কেন, আমাদের দুজনের মধ্যে কিন্তু মানসিক বন্ধনটা এবং ভালোবাসার আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু সবসময় ছিল। কখনো দেখেন নাই লাস্ট যখন বাড়ি নিয়ে একটা ঝামেলা হলো, এই বাড়ি নিয়েই তো মনে হতো আসলে আপনাদের সম্পর্কে অবনতি, যদি ভুল না করি। এই ঘটনাটা কি একটু? হ্যাঁ, শুরুটা আসলে বাড়ি নিয়েই হয়েছে। যখন আমি আসলে মামুনকে টোটালি যতটুকু স্ট্যাবলিশ করা যায়, এবং তার পরিবারকে যতটুকু স্ট্যাবলিশমেন্ট এনে দেওয়া যায়, ততটুকু সাপোর্ট, ফিনান্সিয়াল এবং সোশ্যাল সাপোর্ট যতটুকু দেওয়া যায়, দেওয়ার পরবর্তীতে তখন ওর আম্মুর ইচ্ছা হলো যে তাদের ঢাকায় একটা বাড়ি দরকার। এবং তখন মামুন আমাকে নানাভাবে বলতে থাকে। আসলে একটা জিনিস আপনাকে বলি, যে এই অবস্থার পিছনে মামুনের আম্মুর একটা বিশাল ভূমিকা আছে। আমাদের সম্পর্কটা শুরুর পিছনে মামুনের আম্মুর একটা বিশাল ভূমিকা আছে, এবং আমাদের সম্পর্কটা আজকে এই পর্যায়ে যাওয়ার ক্ষেত্রেও মামুনের আম্মুর একটা বিশাল ভূমিকা আছে। ওনারা একজন প্যারেন্টস হয়ে ওনারাও কিন্তু যখন আমার বাসায় আসছেন, থাকছেন, চলে গেছেন, খাচ্ছেন, নাচ্ছেন, বা তাদের বাসায় নিয়ে যাচ্ছেন, বা তাদের আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যাচ্ছেন, তারাও কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে বলতে পারতেন যে ঠিক আছে, তোমাদের আমরা বিয়েটা করিয়ে ফেলি, কিন্তু তারা কিন্তু কখনোই বলেননি। হ্যাঁ, তারা আমাকে ইউজ করেছেন, তারা আমাকে আসলে ব্যবহার করেছেন তাদের উপরে ওঠার সিঁড়ি হিসেবে, বা তাদের স্ট্যাবলিশমেন্ট হওয়ার সিঁড়ি হিসেবে। এবং আমার এখন ফিল হচ্ছে যে আসলে তাদের মনে এটাই ছিল। বাট এতদিন কেন ফিল হয়নি আমি বলি। এতদিন আমি মামুনকে মনে করেছি সে আমার লাইফ পার্টনার, এবং আমার লাইফ পার্টনারকে আমি সবসময় ভালো জায়গায় দেখতে চেয়েছি। আমি কিন্তু কখনোই ওকে খারাপ জায়গায় দেখতে চাইনি, এবং ওর যেভাবে উন্নতি হয়, যেভাবে ভালো হয়, তার ক্যারিয়ার যেভাবে ফোকাস হয়, তার সোশ্যাল লাইফটা বা তার ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি যাতে ভালো হয়, তার জন্যই আমি কিন্তু আমার সমস্ত এফোর্টটা দিয়ে গেছি। দিন শেষে দেখা গেল যে এই এফোর্টটার জন্যই তারা আমার সাথে আসলে এই বিয়ে নামক ব্যাপারটা ইউজ করেছে।
অ্যাজ এ ওয়েপন। হ্যাঁ, আপনি বলছেন যে মূলত আসলে মামুন এবং মামুনের পরিবার আর্থিক ব্যাপারটায় লাভবানের ব্যাপারে আপনাকে ব্যবহার আর্থিক করেছে। এবং সামাজিক, সামাজিকভাবে। আর্থিক এবং কিন্তু সামাজিক। মামুনের মা তো আজকে একটা অভিযোগ করেছে আপনার নামে, বলেছে যে মামুনের ফেসবুক বা আদার যে ইনকাম গুলো ছিল সেগুলো আপনি বন্ধ করে দিয়েছেন এবং মামুনের টাকা পয়সা যা উঠতো সবকিছু আপনার অ্যাকাউন্টে যেত এবং আপনি মামুনের টাকা বাড়িতে দিতেন না, বাধা দিতেন এবং টাকা চাইলে সেই টাকাগুলো আজকে দিতেন। হ্যাঁ, কারো বলতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু লজিকগুলো যখন দিব তখন আপনি হয়তো বুঝতে পারবেন। মামুন ফেসবুক চালায় অনেক আগের থেকে, ও সোশ্যাল মিডিয়াতে চলছে প্রায় 2015, 16, 17, 18 থেকে। আপনারা আমাকে মামুনের সাথে দেখেছেন হয়তো শেষের দিকে 2022 সালের দিকে, এবং আমার পেজে যারা ভিজিট করেন তারা জানেন যে আমার পেজে আমি রিলস আপলোড করি বা ভিডিও আপলোড করি যেগুলোতে আমি মিউজিক ইউজ করি। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আপনারা খুব সহজেই বুঝেন যে একটা মিউজিক বা একটা গান দিয়ে যখন একটা ভিডিও আপলোড করা হয় তখন কপিরাইটের কারণে মিউজিকে কোনো বা ভিডিওতে কোনো রেভিনিউ আসে না। মামুনের মা যেটা বলছে, মামুনের মায়ের তো এই কথাটা জানার কথা না যে মিউজিক ইউজ করলে। আরেকটা কথা হ্যাঁ, বলেছে কিন্তু আজকে তিনি বলেছেন যে মামুনের পেজে মাসে 1টা থেকে 2টা বা 3টার বেশি ভিডিও আপনি আপ করতে দিতেন না, আপনি সেই ভিডিওগুলো আপনার পেজগুলোতে আপ করেন এবং মামুনকে ব্যবহার করে আপনি জনপ্রিয়তা অর্জন করেছেন, মানুষের কাছে পরিচিত হয়েছে। আচ্ছা, এটারও কথা আমি বলি। মামুনকে তার ক্যারিয়ারের দিকে ফোকাস হওয়ার জন্য আমি নিজে সবসময় সাপোর্ট করে আসতাম। আপনারা যদি ব্যাক টু 2022 দেখেন, যখন ওর কোনো ইনকাম সোর্স ছিল না, জানুয়ারি মাস থেকে নিয়ে এপ্রিল মাস পর্যন্ত ওর কোনো রকমই ইনকাম ছিল না, ফিনান্সিয়াল ব্যাপারটা দিয়ে আমার উপর ডিপেন্ডেন্ট ছিল ও এবং ওর তার ফ্যামিলি। তারপরে আমি ওকে বলি আরফিন ইমরান নামের একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কোলাব করে তার পেজে ভিডিও করানোর ব্যাপারটা আমি বলি যে তুমি এটা করো। এবং আরফিন ইমরান এর আগ পর্যন্ত কিন্তু ওর পেজে মনিটাইজেশন ছিল না। আরফিন ইমরান ওর পেজে মনিটাইজেশন প্রসেসটা স্ট্যাবলিশ করে দেওয়ার পর থেকে সে আরফিন ইমরানের সাথে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে। তো এই কন্টেন্ট ক্রিয়েশন করার পরও তারপর দেখা গেল যে আরফিন ইমরানের সাথে তার মিলছে না, তখন সে কন্টেন্ট ক্রিয়েশন স্টপ করে দেয়। তারপরে 2022-এর এরকম শেষের দিকে, জুলাই আগস্টের পরের দিকে ডাইরেক্টর আদিফ হাসান আমাদের বাসায় আসেন এবং ডাইরেক্টর আদিফ হাসান দেখছেন যে মামুন তখন প্রচণ্ড ডিপ্রেশনে আছে, কারণ তার ইনকাম সোর্সটা হচ্ছে না, সে ইউটিউবে কোনো ভিডিও দিচ্ছে না। আপনারা যদি ওর পেজ বা ওর চ্যানেলটা দেখেন, আপনারা ডেট অনুযায়ী মিলিয়ে দেখবেন। আদিফ হাসান বললেন যে আমি তোমাকে একটা কন্টেন্ট ক্রিয়েট করে দেই। সে আরিফ হাসান আমাকে নিয়ে, মামুনকে নিয়ে একটা মার্সিডিজ গাড়ির ভিডিও আপলোড করেছেন, একটা কন্টেন্ট আপলোড করেছেন যেটা 22 মিলিয়ন ক্রস করেছে এবং সেটা দেখে মামুন খুব ইন্সপায়ার্ড হয়েছিল। মামুন খুব ইন্সপায়ার্ড হয়ে সে আমার সাথে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে। এবং আপনি আমার পেজ এবং মামুনের পেজটা যদি দেখেন, আমার পেজে কিন্তু কোনো কন্টেন্ট নাই। আমার পেজে হয়তো আইদার রিলস বা হয়তো একটু লাইভ বা কোনো বিহাইন্ড দ্য সিন এগুলোই আপলোড করা হয়েছে। এখানে কোনো রকম কন্টেন্ট বা কোনো ধরনের নাটক বা কিছুই কিন্তু নাই, কিন্তু মামুনের পেজে আছে। এবং ওর একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে যে ওর পেজে রাইট ম্যানেজারের মধ্যেও রেভিনিউ আছে এবং ওর পেজে একটা যখন ভিডিও সে আপলোড করে ওইটা যখন এত মিলিয়ন যায় ভিউ, 22 মিলিয়ন, 30 মিলিয়ন, 40 মিলিয়ন ভিউ যায়, সেটারই একটা রেভিনিউ আসে। তো ওর ইউজুয়ালি মাসিক ইনকাম 1000 থেকে নিয়ে $1700 পর্যন্ত নর্মালি আসতো। সেটা কি মামুনের অ্যাকাউন্টে যায়? অবশ্যই এটা মামুনের অ্যাকাউন্টে। এটাতে ওর যেহেতু 7 ক্যাটাগরির রাইট ম্যানেজার আছে, ওর অলরেডি রেভিনিউ আসে রাইট ম্যানেজার দিয়ে। 2 নাম্বার হচ্ছে যে ও চায় যে ওর এগুলো 30 থেকে 40 মিলিয়ন ভিউ হোক। এবং আপনারা যদি ওর পেজটা দেখেন, যারা আপনারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা বুঝতে পারবেন যে ওর এই স্ট্র্যাটেজিটা ও কাজে লাগায়। তারপরেও আমি বলতে চাচ্ছি যে গত বছর ডিসেম্বর থেকে নিয়ে এই বছর মে পর্যন্ত কপিরাইটের কারণে ওর ফেসবুক পেজে কোনো মনিটাইজেশন ছিল না। এই কয় মাস ওর কোনো রকম ইনকামই হয়নি। হ্যাঁ, তো এখন ওর আম্মু
যেটা হয়েছে যে উনি ওনার আক্রোশ থেকে, রাগ থেকে আমাকে বলতেই পারে, উনি যে বলেছেন যে ওনাকে মাসে মাসে কখনো টাকা পাঠানো হতো না, এটা একেবারে মিথ্যা কথা। মামুন তো বিকাশ করতোই। আপনারা যদি মামুনের ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন বা মামুনের বিকাশ অ্যাকাউন্ট চেক করেন, ইভেন আমার বাসার নিচে যে দোকানটা আছে সেখান থেকে আমি নিজে বিকাশ করে মামুনের মাকে 2021 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত আমি নিজে টাকা পাঠিয়েছি। তো এগুলো যখন ওনার বিকাশ বা মামুনের বিকাশ বা মামুনের ব্যাংক স্টেটমেন্ট বা নিজের দোকানের বিকাশ আপনারা 2021 সাল থেকে ঘাটাঘাটি করবেন, তখনই বুঝতে পারবেন। আচ্ছা, এই যে আপনিও তো টাকা পাঠাতেন, অনেকের মনে তো প্রশ্ন আছে আপনার আয়ের উৎস কি? আপনাদের এতদিন পরে কেন মনে হলো? আপনাদের কেন মনে হলো না আমি যখন মামুনকে গাড়িটা দিয়েছি, একটা গাড়ি কিনতে তো আমার টাকা লেগেছে, ওই টাকাটা আমি কোথায় পেয়েছি, তাই না? সেজন্য এখন আমরা সেটাই বলছি জিজ্ঞাসা করছি যে আমার যে কেন আপনার ডেফিনেটলি একটা ইনকাম সোর্স আছে। আমি ডেফিনেটলি একটা ভালো ইনকাম করি এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেরও একটা ভালো ইনকাম সোর্স আছে। আমি আপনাকে ক্লিয়ার করি, এই কথাটা আমি অন্য কোনো চ্যানেলে কখনো বলি নাই। আমি 26 বছর থেকে বাংলাদেশের সবচেয়ে টপ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছি। 26 ইয়ার্স, 1998-এ আমি জয়েন করেছি। সো আমার ইনকাম তো মনে হয় আপনি হয়তো গেস করতেই পারছেন যে অ্যাটলিস্ট সচ্ছলভাবে তো আমি চলাফেরা করতে পারি। সো আমার ইনকাম সোর্স কিন্তু সোশ্যাল মিডিয়া না। এবং সবচেয়ে অবাক হবেন যে আমি যখন পার্লারগুলোতে প্রমোশন করতে যেতাম এবং পার্লারে যে রেমুনারেশনটা আসতো সেটা কিন্তু অ্যাবসোলুটলি মামুনের কাছেই যেত, কারণ আমি জানি যে সোশ্যাল মিডিয়ার এই ইনকামটা ছাড়া ওর তখন কোনো আর্নিং সোর্স ছিল না এবং এটা ওর ফ্যামিলি কাজে লাগাতো। কারণ ওর শখ বা ওর ডিমান্ডগুলো আমি পূরণ করে দিতাম, কিন্তু ওর ফ্যামিলির জন্য এক্সট্রা টাকা লাগতো, কারণ ওদের ফ্যামিলিতে নতুন একটা বাচ্চা হয়েছে। তো এগুলোর জন্য ও সব ফ্যামিলিতেই পাঠাতো, সবকিছুই ও দেশের বাড়িতে পাঠাতো। ও বলেছে ও 40 লাখ টাকা দিয়ে গ্রামের বাড়িটা করেছে সোশ্যাল মিডিয়ার ইনকাম থেকে। এবং ওর মা বলেছে যে আমি ছাদে ফুল ডিজাইন চেয়েছি, এটা 8 লাখ টাকা দিয়ে মামুন করে দিয়েছে। কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি 40 লাখ টাকা জমায় কিভাবে আপনি টাকা স্পেয়ার করতে পারেন যে বাসার গ্রামের বাড়িতে, যেখানে মামুন বলেছে আমি কোনোদিন থাকবো না, সেখানে আপনি কি 8 লাখ টাকা ইনভেস্ট করবেন? কারাগারে যাবার আগে একটা সংবাদ সম্মেলন করেছিল, সেখানে মামুন বলেছে যে আপনি তাকে ধীরে ধীরে প্রতারণার ফাঁদে ফেলেছেন বা ব্ল্যাকমেল করেছেন, যার কারণে সে ছুটতে পারেনি আপনার কাছ থেকে। এখন যখন সে ছুটতে চাচ্ছে, আপনি তাকে 3টে অপশন দিয়েছেন, হয় তুমি রিলেশনে ব্যাক করো, না হয় আমাকে 90 লক্ষ টাকা দিবে, যে টাকাগুলো তুমি আমার থেকে নিয়ে খরচ করেছো, আর না হয় তুমি জেলে পচে মরো। ঠিক আছে, এখন এবং সে বলেছে যে আমি রিলেশনও ব্যাক করবো না, টাকাও দিব না, প্রয়োজন আমি জেলে যাবো। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মামুন কিন্তু অরিজিনালি জেলেই আছে। তাহলে এই যে মামুনের অভিযোগ যে আপনি টাকা চেয়েছেন 90 লক্ষ টাকা, এই টাকা চাওয়ার অভিযোগটা কি আসলে সত্য কিনা, বা এই টাকা চাওয়ার অভিযোগের আগে আমি আপনাকে একটা জিনিসের তো বন্ধুরা, আপনারা আজকে দেখলেন প্রিন্স মামুনের মায়ের বক্তব্য এবং লায়লার বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।